তো আগুন বলতে তোমরা এক বললা গিয়ে সমাজের আগুন, বিভিন্ন ধরনের টপিক, যেমন ধর্মীয় বিষয় হতে পারে। আর আগুন বলতে যুদ্ধের সমসাময়িক আগুন। আচ্ছা, আর কেউ আগুন বলতে কিছু বলতে পারবে? প্রতিশোধের আগুন, এটা একটা দারুণ কথা বলেছে। এই প্রতিশোধের আগুন থেকে একটা কবির কথা মনে পড়ল, যে আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই। প্রতিশোধের আগুন। তো এখানে আমরা দেখলাম একটা সামাজিক বা সাম্প্রদায়িক আগুনের কথা, একটা পেলাম গিয়ে প্রতিশোধের আগুনের কথা, আরেকটা আগুন পেলাম কিসের? যুদ্ধের আগুন। আর কেউ কিছু? আর কারো কিছু মাথায় আসছে আগুন বিষয়? সংসারের আগুন। আচ্ছা, সংসার মানে বেঁচে থাকার ক্ষেত্রে যে আগুন। আচ্ছা, তো আমরা দেখা যাক আর কারো কিছু মনে আসছে কি আগুন বলতে? এখানে আগুন বলতে বাস্তবে কিন্তু ওই দেশলাই কাঠি জ্বালিয়ে যে আগুন, সে আগুনের কথা বলা হচ্ছে না। এটা আমরা ঠিক স্পষ্ট বুঝতে পেরে যাব, নাটক যত এগোবে একটু একটু করে আমরা বুঝতে পারবো। বিজন ভট্টাচার্য কে সেটা একটু আমরা সাবধানে বুঝে নিই। 1943 সালকে কেন্দ্র করে যিনি লিখেছেন, সেই রকম একজন অত্যন্ত উচ্চ পর্যায়ের নাট্যকার হচ্ছেন গিয়ে বিজন ভট্টাচার্য। তিনি যা লিখেছেন তার লেখার মধ্যে একটা দিক সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা সবথেকে বেশি প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে দুর্ভিক্ষ, মানে ভিক্ষার অভাব, অন্যের অভাব। 1942 সালের ঘটনা নিশ্চয়ই আমাদের মনে আছে, তখন ভারত ছাড়ো আন্দোলন চলছে। ভারত ছাড়ো আন্দোলন, এবং সেই ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত হয়েছে যেমন কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোই। তো সাম্প্রদায়িক একটা অশান্তিও তৈরি হয়েছে সেই সময় থেকে, হিন্দু আর মুসলিমে সাম্প্রদায়িক দাঙ্গা। একদিকে ব্রিটিশের শক্তি প্রয়োগ হচ্ছে, তাদের অপশাসন, এবং নেক্সট অন্য এক সাইডে দাঁড়িয়ে আছে হিন্দু আর মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক অশান্তি। এরই মাঝখানে আরও একটা জঘন্যতম, বলতে বাধ্য হচ্ছে জঘন্যতম একটা সমস্যা, সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে মানুষকে মানে একেবারে অভুক্ত রাখার একটা পরিকল্পনা। আমরা দুর্ভিক্ষ বলতে কি বুঝি সাধারণত? সবথেকে বেটার হচ্ছে কি, দুর্ভিক্ষকে এইভাবে করে আমরা বোঝার চেষ্টা করি, যখন আমরা অন্ন পাই না, খাদ্য সঠিক পরিমাণে যখন পায় না মানুষ, তখন সেটাকে বলা হয় দুর্ভিক্ষ, রাইট? তো এই ক্ষেত্রে দুর্ভিক্ষের প্রসঙ্গ আসছে কোথা থেকে? 1943 সালের ঘটনা। ওই সময়টাকে বলা হয় 43-এর মন্বন্তর। এই মন্বন্তর মানেই হলো যে সময় সারা দেশ জুড়ে খাদ্যের অভাব হয়েছে, মানুষকে সহ্য করতে পারছে না, লড়াই করছে, প্রতিযোগিতা করছে এক মুঠো চালের জন্য। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 1943 সাল। ভয়ঙ্কর সেই সব বাংলার সময়টি, যে সময় দেখা গেছে গ্রামের মানুষরা ক্ষেত জমিতে ফসল হয়নি। অবশ্যই এটা প্রাকৃতিক কারণে তৈরি হয়েছিল প্রাথমিক ক্ষেত্রে, যে ধরো বন্যা হলো অথবা বৃষ্টিই হলো না, দুটোর মধ্যে যেটাই হোক, খরা হলো অথবা বন্যা হলো এবং ফসল হলো না, ভালো কথা। একটা এটা পদ্ধতি হতে পারে। আরেকটা হতে পারে কি, যে মরক লেগে গেলো। মরক মানে কি? ফসলে যদি কোনো পোকা লেগে যায় তো ফসল নষ্ট হতে হয়, জমির পর জমি একেবারে বিঘার পর বিঘা নষ্ট হয়ে যায়। ফলে ফসল যদি ভালো না থাকে তাহলে খাদ্য যোগানটা কিভাবে হবে সারা দেশ জুড়ে? এই একটা প্রবলেম। কিন্তু দেখা যাচ্ছে এইগুলো সমস্যা, অর্থাৎ প্রাকৃতিক সমস্যা ছিল যতটুকু, তার চেয়ে বেশি ছিল গিয়ে কৃত্রিম সমস্যা। আমাদের এই বাংলার যে মহাজন, জমিদার, জোতদার যারা, তারা কৃত্রিম উপায়ে নিজেদের অধীনে রেখেছে সমস্ত ধান, চাল, এবং যখন বাজারে আর কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে না, তখন সেগুলো তারা চড়া দামে বিক্রি করছে। এবং সরকারিভাবে একটা লঙ্গরখানা খোলা হয়। যতবার দুরবস্থা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে বা মানুষ খেতে পাচ্ছে না, ততবার কি হয়, মানুষ ওই কাজের লোভে, খাওয়ারের লোভে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। আর অনেক নাটক তোমরা ভবিষ্যতে পড়বা বড় হলে, যে সেখানে গ্রামের মানুষরা গ্রামকে শূন্য করে দিয়ে শহরে আসছে কিসের লোভে? খাওয়ার পাবে বলে। এবার সেখানে এসে যে মানুষের ভিড়, মানুষ লড়াই করছে যে খাদ্যের জন্য, সেই খাদ্যটা কি আছে? হয়তো ফ্যান আছে, একটা কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কৌটোতে ওরা ফ্যান পাবে বলে। সেই আবার ভোর রাত্রি থেকে তারা কিন্তু অপেক্ষা করে আছে, লাইনে দাঁড়িয়ে আছে ফ্যান পাবে বলে। অদ্ভুত। আর সেইটা মাত্র দিনে একবারই পাবে। কি ভয়ঙ্কর সিচুয়েশন ভাবো। ওইটা খেয়ে ওদেরকে সারাদিন কাটাতে হচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ রাস্তাতে মরে পড়ে থাকছে, তার সব দেহকে দাহ করা হচ্ছে না বা মাটি দেওয়া হচ্ছে না, ওইখানে পড়ছে। কাক, শকুন এরা ঠুকরে খাচ্ছে তার মাংস।
কুকুরেরা টানা হিচড়ে করছে মানুষেরই সামনে একটি মানুষকে। অদ্ভুত এই মানে নোংরামি, যেখানে মানুষের কারণেই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে। এই দৃশ্য আমরা দেখতে পাই বহু সময়ে বহু নাটকে প্রকাশ করেছেন নাট্যকাররা। বিজন ভট্টাচার্য সেই 1943-এর ভয়ঙ্কর একটি মন্বন্তরের ঘটনাকে তুলে ধরেছেন এই নাটকে, যেখানে দেখব হিন্দু মুসলমান সব মানুষের কাছে একটাই প্রশ্ন, খাওয়ার কই। তারা খাদ্যের জন্য লঙ্গরখানায় যেতে চায়, কিন্তু লঙ্গরখানাতে খাওয়ার দেওয়া হচ্ছে না। লঙ্গরখানার এখানে কোনো প্রশ্নই আসবে না। আমরা জানি মন্বন্তর হতে গেলে সরকারিভাবে ওই ফ্যান বা ভাত দেওয়ার একটা প্রোগ্রাম হয়, যেমন এখন খিচুড়ি প্রোগ্রাম চলে, ওই রকমই লঙ্গরখানা হতো আগেকার সময় বা মন্বন্তর হলে। তো সেই বছর কী হয়েছিল, 1943 সালে যে শহরের দৃশ্যটা এখানে বিজন ভট্টাচার্য তুলে ধরতে চাইছেন, সেইখানে একটা ঘটনা ঘটলো কি, যে সেখানকার সরকার বড় বড় কোম্পানিগুলোতে পাঠিয়ে দিয়েছে চাল, যে বড় অফিসারদেরকে চাল যেন দেওয়া হয়। এবার সেই সব কোম্পানির যে ম্যানেজার আছে তারা কি করছে, লুকোচুরি খেলছে। তারা চালগুলো পাঠিয়ে দিচ্ছে না মানুষের কাছে, তারা কি করছে, চড়া দামে বাজারে বিক্রি করছে। সরকারিভাবে আবার রেশন দেওয়ার একটা উপায় বেরিয়েছে। আমাদের এই সময় রেশন চলে না, রেশনের সময় কি আমাদেরকে ফ্রিতে দেয় চাল? ভাবো তো, রেশন যে চলে, খুলো রেশন দেওয়ার সময় কি আমাদেরকে ফ্রিতে দেয় চাল? কি করে বলতো, একটা নির্দিষ্ট পয়সা নেয় আর ঠিক নির্দিষ্ট পরিমাণ চালই দেয়। তো দেরি, তো রেশনের দোকানে চাল দেওয়া হচ্ছে, তাও আবার মাত্র কয়েক পোয়া মানে বোঝো, যেমন 250 নাকি 250কে 1 পোয়া, হয়তো কোনো দিন দিল 1.5 পোয়া চাল। কি হবে, গোটা পরিবার মিলে খেতে পারবে না। তো প্রত্যেক দিন লাইনে দাঁড়াও আর সেই দোকানদারের কাছ থেকে, মানে রেশন দোকান থেকে তুমি টাকা দিয়ে কিনে নাও, সোজা কথা। এইবার হচ্ছে কি, এইখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, কেউ পাচ্ছে না। লাইন যে দাঁড়িয়েছে কিনা দোকানের সামনে দিকে, দোকানদার ইচ্ছা খুশি টাইমে দোকান খুলবে, আর তারপর শুরু হবে গিয়ে মানুষকে চাল দেওয়া। কোনো দিন চাল কেউ পায় না, ধাক্কাধাক্কি হয়, মারামারি হয় লাইনের মধ্যে। সিভিক ভলেন্টিয়ার এসেছে সেখানে, যেন কেউ কোনো অশান্তি না করে। এই অশান্তি যেন কেউ না করে, ও দাদাগিরি করতে শুরু করেছে। কীরকম দাদাগিরি, ও কাউকে জড় করে লাইন থেকে বের করে দিচ্ছে, কাউকে ধমক দিচ্ছে, কাউকে চড়থাপ্পড় ঠুকে দিচ্ছে। এই সময়টাতে মানে ওই লাইনে দাঁড়িয়ে হিন্দু মুসলমান বা অন্য রাজ্য থেকে আসা মানুষরা, কর্মীরা, প্রত্যেকেই ছোট বড় সব জাতের মানুষরা এক মিলেমিশে কীভাবে এক হয়ে যাচ্ছে, ইউনিট হয়ে যাচ্ছে, এই দৃশ্যকে তুলে ধরতে চেয়েছেন বিজন ভট্টাচার্য এই নাটকের নাম আগুন। আমরা যতই পড়বো একটু একটু করে নাটকটা, ততই বুঝতে পারবো এই আগুন আসলে কিসের আগুন। তোমরা মোটামুটিভাবে আনুমানিক একটা আইডিয়া করে নিয়েছো এতক্ষণে যে আগুনটা কিসের হতে পারে, কিসের আগুন? আর দুর্ভিক্ষের আগুন। আর তুমি পুরোটা শুনোইনি, বুঝবা কি করে। নেক্সট, আর কিছু? চলো শেষে আবার প্রশ্নটা জিজ্ঞাসা করব, কিসের আগুনের কথা বলা হচ্ছে। বইটা বের করো। এখানে দেখবা পুরো নাটকটা হচ্ছে একাঙ্ক নাটক, মানে অঙ্ক একটাই, ঠিক আছে, একাঙ্ক নাটক। কিন্তু এখানে দৃশ্য আছে 5টা। মানে এইখানে কিছুক্ষণ ঘটনাটা চলছে, অভিনয় চলছে, তারপরে পর্দা পড়ে গেল, তারপরে আবার একটা দৃশ্য দেখানো হলো, আবার পর্দা পড়ে গেল, আবার একটা দৃশ্য দেখানো গেল। এইরকম 5টা দৃশ্য দেখা যাবে। চরিত্র সংখ্যা অনেক আছে, রাইট? শুরু করা যাক। প্রথম দৃশ্য বলছে প্রত্যুষকাল। প্রত্যুষ মানে হচ্ছে সকালবেলা, অত্যন্ত সকাল, ভোর বলতে পারো তুমি। প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। মানে সকালবেলাটা যদি খুব আবছা থাকে অন্ধকারের মতো, তাহলে কি বোঝা যাবে চারিদিকে কি আছে কি নেই? একটা আবছা, সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা মানে হচ্ছে মাটির কোনো পাত্র যেখানে জল টল কিছু রাখা যায়, ঠিক আছে। তো ঘরের মধ্যে কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না, মানে কোনো একজন মানুষের বাড়ি বা ঘরের একটা দৃশ্যকে দেখাতে চাইছেন নাট্যকার। হলো কি বলছে, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার ওপর দেখা যায় ঝুলন্ত একখানা নোংরা কাপড়। তাহলে ওই জ্বালাটার পাশে কি আছে, একটি আলনা আছে, আলনাতে একটা নোংরা কাপড়, ময়লা কাপড় ঝোলানো আছে, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা,
মানে এই যে ক্যাথাগুলো হয় না সেগুলো। আর একটা চট আছে, মেঝের ওপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। জনা তিনেক মানে তিনজন মানুষ, মানে যে পরিবারের কথা বলা হচ্ছে সেখানে মোট 3 জন সদস্য আছে। কারা আছে আমরা একটু ধীরে ধীরে জানতে পারবো। কি বলছে, খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। মানে লেখক আগেই বলে দিল যে এটা তুমি অভিনয় করতে পারো, এই নাটক আছে, তাই তোমাকে স্টেজে কিভাবে প্রথমে শোটা মানে শুরু যখন হবে সংলাপ একজন আরেকজনকে বলছে তার আগে স্টেজটাই তুমি কীভাবে সাজাবা বলে দিচ্ছে। এই দৃশ্যগুলো রাখতে হবে, এই জিনিসগুলো রাখতে হবে। তার পাশ ঘেঁষে কি হচ্ছে, 3 জন মানুষ ঘুমোচ্ছে খুব অস্পষ্ট নীল আলোয়। এবার তোমাকে কোন আলো ফেলতে হবে স্টেজে, নীল রঙের আলো, খুব একটা অস্পষ্ট থাকে যেন, মানে যেমন ভোরের অন্ধকারটা থাকে এরকম। স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোড়ক ডেকে উঠল, ভোরবেলা যেমন হয় মোড়ক ডাকে। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল, যেমন মোড়ক ডাকলো ওই 3 জন মানুষের মধ্যে একজন পাশ ফিরল, নড়ে চড়ে বসলো। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। ঘুমের মধ্যে বিড়বিড় করে না মানুষ, স্বপ্নের মধ্যে ওই জিনিসটা করলে তারপরে চুপচাপ হয়ে গেল। মোড়কটা আবার ডেকে উঠল একটু চুপচাপ। দূর গাঁয়ের আজানের শব্দও কানে ভেসে আসছে, মানে দূরের একটি গ্রাম থেকে আজানের, ভোরের আজান হয় না, তো সেই আজানের শব্দটা কিন্তু কানে আসলো। যাই হোক, একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল, আবার একটু চুপচাপ। একবার একটা কাক ডাকলো, আবার সব চুপচাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। মোড়কটা আবার ডেকে উঠল, একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। হাই মানে বুঝলে, হাই তোলা। মনে হলো কে যেন আড়মোড়াও ভাঙছে। আড়মোড়া মানে এই হয় না ব্যায়াম ট্যাম হয়েছে হালকা হালকি ঘুম থেকে ওঠার পর, সেম। তো একজন পুরুষের নাম বলা হলো না। সেই পুরুষটা কি বলছে দেখো, প্রথমে হাই তুলছে, ব্র্যাকেটে রেখেছো, দৃশ্যটা বোঝার চেষ্টা করবা। ও বললো এটা তোমাকে অভিনয় করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটে করে দিল, ওটা অভিনয় করতে হবে। হাই তুলছে, আড়মোড়া ভাঙলো, এইবার উঠতি হয়। এবার নিজেই বলছে, মানুষ এমনি করে ঘরের মধ্যে, উফ সকাল হয়ে গেল। কার সাথে বললা তুমি? কাউকে না, ও বললো যেন নিজেকেই বলছে, নিজেকে বোঝাচ্ছে। তা বলছে এইবার উঠতি হয়, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বলছে আরও বেশিক্ষণ যদি শুয়ে থাকি তাহলে ওদিকে সব গোলমেল হয়ে যাবে না, হ্যাঁ যাবে না। একদম আঞ্চলিক ভাষা। বুঝিছ তো ঠেলাটা মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনের পেছনে। এই নাইনি মানে হচ্ছে লাইনের পেছনে, মানে ওই যে রেশনের দোকানে লাইন দেয় কিনা, সবার পিছনে ঝাঁকতে গেলে কিন্তু চাল না পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সাবধান, যত সকালে উঠবা তত সকালে পয়সা করে নিয়ে লাইনে দাঁড়াও, চাল কেনার লাইনে। তো চাল পাবা তো বাড়িতে রান্না চাপবে, নাহলে মুশকিল হয়ে যাবে। ও নিজে বক করছে ওটা কথা। আবার আসি, বুঝিছ তো ঠেলাটা মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে। ওদিকে চাল পাতি সেই বেলা 12টা, মানে চাল পেতে সেই বেলা 12টা বেজে গেছে। তাতেও আবার কথা আছে, মানে তাতেও একটা সমস্যা আছে। চাল পাবা কি পাবা না, চাল যে পাবাই তার কোনো কারণ নাই। আগে ভাগে সবাই নিয়ে নিল, চাল শেষ, বাড়ি যাও। হ্যাঁ কি বলছে, হয়তো পালেই না, হয়তো চাল পেলেই না তুমি। কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আনলো। কুড়নের মা, কুড়ন বলে কেউ আছে, তার মাকে ডাকা হচ্ছে। সাধারণত আমাদের পাড়া গ্রামে এরকমই হয়, সন্তানের নামে মায়ের পরিচয় হয়, বাপার পরিচয় হয়, ঠিক আছে। পচার বাপ, ঠিক আছে, খুশির মা, এত খুশি, তো এইরকম হয়, ঠিক আছে। তাই বলছে কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আনলো, মানে শুধু হাতে, খালি হাতে ফিরে আসলো। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে ঘুমিয়ে এবার বিড়ি খাচ্ছে। কেন যে বিড়ি না খেলে বোধহয় কী হয় না, যাই হোক, একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। সাবধান, এখানে একটা আগুনের কথা আমরা পেলাম, বুঝবা। এ ভোরের আগুন নয়, এ সকাল হওয়ার আনন্দের আগুন নয়, এ জীবনের সংকেত নয়, এ নেশার সংকেত। একটা নেশায় পেয়ে বসেছে মানুষকে। কিসের নেশা? সকাল হলেই জীবন ধারণ করব কোন পদ্ধতিতে, এই চিন্তার নেশা। ওই নেশা করার জন্য তাকে আগুন ধরাতে হলো। এই নাটকে প্রথমবারের মতো আগুন জ্বলল, ঠিক আছে। এবার সেই বলছে কি, সেই আগুনটা কিন্তু আবঝা আলোয়, কী রকম হচ্ছে দেখো, বলছে অস্পষ্ট আলোয়, ঘরটা অস্পষ্ট আলো, বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট।
মানে হচ্ছে জীবন যেন ঠিক ঠিক করে দগদগ করে জ্বলছে, এখনো জীবন আছে, এখনো সংগ্রাম বাকি। জীবন যতক্ষণ, প্রাণ যতক্ষণ, লড়াইটাও ঠিক ততক্ষণ, তাই তো নাকি? যতক্ষণ জীবন ততক্ষণই সংগ্রাম। এটাই কোথাও বিজন ভট্টাচার্য বারবার কৌশলে আমাদেরকে বলতে চাইবেন। দেখবো আমরা যতই নাটক এগোবে তত আমরা বিষয়টা বুঝতে পারবো। সঙ্গে সঙ্গে একজনকে ধাক্কা দিল, এরকম হয় না? বাড়িতে যদি কেউ উঠে যায়, আমাদের বাড়িতে এমনটা হয়, আমাদের প্রত্যেকেরই হয়, কম বেশি আশা রাখছি, যে কেউ যদি আগে ঘুম ভেঙে গেলো, মানে বিশেষ করে বাবা আমাদের, তো তারা অশান্তি করে মারে, তাই না? উঠবি না মানে সে পাখা বন্ধ করা তো সেটা পরের কথা, গোটা পাড়া জেগে যাবে, এমন চিৎকার চেঁচামেচি শুরু হয়। তো সেইখানে সেই লোকটি, পুরুষ মানুষটি কি বলছে, এই নত্য, বলে চিৎপাত হয়ে ঘুমাচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আনলো, খেয়াল আছে? মানে চারিদিক ফর্সা হয়ে গেল, সকাল হয়ে গেল, কোনো খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়, চাল আজ আর পাতি হবে না নে, দেখিস নে, দেখিস খান, ওই দেখে নিস, আর চাল তোকে আনতে হবে না, পেতে হবে না। আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হাত দে ভুলে দিয়ে আবার নিজে পাশ ফিরে গেল, আবার শুয়ে শুয়ে বিড়ি টানছে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে বলছে, না এই রহমভাবে, রহম বলতে রকম, এই রহমভাবে সময় নষ্ট করিলে হইছে আর কি। পাশের ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে। এবার দেখো স্ত্রীলোকের গায়ে ঠেলা মারছে। হ্যাঁ দে, ও নেত্তর মা, ওঠ এই বেলা। নেত্তর মা, তাহলে আগে যে বললো নেত্য, ওই নেত্যটা কে? ওর ছেলে, ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, বলা যাচ্ছে না। তো আমরা ধরে নিলাম আনুমানিকভাবে তার সন্তান, ছেলেই ধরলাম। এবার ছেলের মাকে বলছে, হ্যাঁ দে ও নেত্তর মা, ওঠ এই বেলা, আর কত ঘুমবি কদিনই, কদিনই মানে বল দেখিনি, ক দেখিনি, ওখানে একটা অ্যাপোস্ট্রফি এসের মতো হয় না, ওই রকমই ইংরেজির যেমন হয় ওই রকমভাবে একটা কমা আছে, দেখো ক দেখিনি, এখানে ভেঙে বলতে গেলে আর কত ঘুমাবি কহ দেখিনি, মানে বল দেখি। কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলার ঝাঁ কিছু রাখিছিস, খপ করে গোছায় নে, খপ মানে চট করে গুছিয়ে নে। এবার কি আন্ডারলাইন করো ওই জায়গাটা, কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা, অর্থাৎ এই জিনিসগুলো তারা বিক্রি করতে চায়। এরা তার মানে সবজি বিক্রেতা, রাইট? এরা সবজি বিক্রেতা, এগুলো বিক্রি করে বাজার থেকে যেটা পয়সা হবে সেই পয়সা নিয়ে এরা আবার লাইনে দাঁড়াবে, সাবধান, তারপরে চাল পাবে। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গে চাল কিনবি, বলছে তারপরে তো গিয়ে তুই আবার চালটা কিনবি, এগুলো বিক্রি করবি, তারপরে তো যত সকালে যাবি ততই ভালো। যত বলতে যত, নে উঠে পড়, আর দেরি করিস নে, কই উঠলি নে এখনো বলতে এখনো, তো থাক শুয়ে তোরা, আমি চললাম, বলে লোকটা উঠে গেল। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা, নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নেত্তর মা এবার বলছে, দেখো ওখানে নেত্তর মা সামনের দিকে লেখা আছে, তাই না? মানে যে ব্যক্তি বলবে নাটকের ক্ষেত্রে তার নামটা সামনের দিকে থাকে। নেত্তর মা বলছে, নিতাই, নিতু, দেখো দুটো নাম প্রয়োগ হয়ে গেল নেত্তর, কিন্তু নিতাই, নিতু, ও বাবা নেত্য, তার মানে কি ছেলে আছে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা, মানে তাড়াতাড়ি উঠে পড় বাবা। এবার মা আদর করে ডাকছে ছেলেকে। নেত্তর কটা নাম আছে তাহলে? নিতাই, নিতু আর নেত্য, তিনটা। একটা মড়ক ডেকে উঠল দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়, সাবধান সাবধান। দুটো শব্দকে এখানে অসাধারণভাবে দুটো বাক্যকে সাজিয়েছে, জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে একটা বিষয়কে। মড়ক ডেকে ওঠার অর্থ সকাল হয়েছে, জীবনের সূচনা, আর কুকুর ডাকার অর্থ হলো যে এখনও ও অভুক্ত আছে, অর্থাৎ সময় এখনও কোথাও যেন খারাপ চলছে। কুকুরের ডাকাডাকি হচ্ছে কোথাও যেন, এখানে একটা শুভ এবং অশুভ সংকেত দিয়ে কিন্তু দুটো লাইনকে পাশাপাশি সহাবস্থান করার চেষ্টা করেছেন নাট্যকার। নেক্সট কি বলছে? নেত্য এবার বলছে, ওই যে বিরক্ত হয়ে যায় না ছেলেরা, ঠিক সেই বলছে, আর মোড়া ভেঙে উঠে বসে, হ্যাঁ একদম বিরক্ত হয়ে উঠে বসলো, উঠে বসে বলছে, কি হয়েছে কি সকালবেলায়? হ্যাঁ আচ্ছা তাল হয়েছে, মানে ডেলি ঝামেলা হয়েছে, তাল হয়েছে রোজ সকালে, ডেলি ঝামেলা হয়েছে এই সকালে, একটু ঘুমানোর জো নেই। কি এক নাইনের তাল হয়েছে, নাইনি বলতে কি বলেছিলাম? লাইন, কি একই লাইনের তাল হয়েছে, ঝামেলা হয়েছে। নেত্তর মা বলছে, ঘুমসক্ষণ বাবা ঘুমসক্ষণ, মানে ঘুমবি রে বাবা ঘুমবি, দুপুরবেলা ঘুমসক্ষণ, দুপুরবেলা ঘুমবি, এখন চল নে উঠে পড় খপ করে মানে চল তাড়াতাড়ি করে উঠে পড়, তো উঠে পড়, হ্যাঁ
নেত্তর মা এবার এটি কথা বলার পর কি করছে সেটা অভিনয় করে দেখাতে হবে। কি বলছে, নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সৌদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে, অর্থাৎ একটা ঝুড়িতে ঢুকিয়ে দিয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে আসলো। নিয়ে এসে কী করলো, কী আনলো, কলমি শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দেয়। কেন বলো তো, শাকগুলো বেশ তাজা লাগবে, তাই না? জলের ছিটে দেয় না, সবজির দোকানদার দিকে দেখবে মাঝে মাঝে জল ছিটে দেয় সবজির উপরে। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। ছেলেকে নিয়ে তারা কী করলো, এই নেত্তর মা নেত্রকে নিয়ে কী করলো, সোজা তাড়াতাড়ি বেরিয়ে গেল। ওরা কোথায় যাবে বলো তো এখন? বাজারে যাবে। বাজারে সেগুলো বিক্রি করবে, বিক্রি করার পর কোথায় যাবে? লাইন, চালের লাইনে দাঁড়াবে। তারপরে তো চাল কিনবে, তাই না? আর যদি বেশি লাইনের পিছনে পড়ে যায় তাহলে কি হতে পারে, সে তার চাল নাও পেতে পারে। আর যদি চাল না পায় তাহলে কি হবে? এই হলো সমস্যা, জীবনের সমস্যা। এটা হলো প্রথম দৃশ্য। এই দৃশ্য হয়ে লাইটটা অফ হবে। দ্বিতীয়বার যখন লাইট জ্বলবে তখন দৃশ্য পাল্টে যাবে, অন্য অন্য চরিত্ররা আসবে, অন্য অন্য নামে আসবে। তাহলে আমরা প্রথম দৃশ্যতে কাদেরকে পেলাম? নেত্তর মা, নেত্তর বাবা হলো। এখানে একটা ওই সবজি বিক্রেতা, মূলত নেত্ররা হচ্ছে সবজি বিক্রেতা, ঠিক। দ্বিতীয় দৃশ্যতে আসছি। দ্বিতীয় দৃশ্যতে আমরা একজন কৃষককে পাবো আর কৃষকের স্ত্রী অর্থাৎ কৃষাণীকে পাবো, ঠিক আছে? দুইজন স্বামী স্ত্রীকে পাবো। দেখো কি বলছে, প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপরে এসে পড়ে। মানে বোঝা গেল? এবার দ্বিতীয় দৃশ্য দেখাচ্ছে। নীল আলো ছিল প্রথম দৃশ্যে, ওটা স্টেজে কিছুক্ষণের জন্য বন্ধ হলো। এবার দ্বিতীয়বার আলোটা জ্বলবে, সেকেন্ড দৃশ্য শুরু হবে। একখানা চালা ঘর। এবার এখানে কি ওই নেত্তর ঘরের মতো ব্যাপার থাকবে? না, একটা বাড়ি থাকবে, ছোটোখাটো বাড়ি সাজানো হয়েছে, যেটা চালার ঘর। সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী মানে বুঝলা, কৃষকের স্ত্রী ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখো কিভাবে সাজাচ্ছে। আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছে জনৈক কৃষাণী। জনৈক মানে হচ্ছে কোনো বিশেষ নাম দেওয়া হচ্ছে না, এখানে সকল কৃষক সমাজের মানুষদেরই মধ্যে যে কোনো একজনকে তিনি দেখাতে চাইছেন। মানে অধিকাংশ কৃষকের অবস্থা এইরকমই, তাই জন্য তিনি বললেন জনৈক, মানে কোনো বিশেষ নাম তিনি দিলেন না, ব্যবহার করলেন না। কি বলছেন? খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মানে হাঁটু পর্যন্ত কাপড় উঠানো আছে, খালি গা। মাথায় গামছা ফেটা বাঁধা, একটা গামছাকে বেঁধে রাখা আছে কপালে। হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে, হাতে একটা কাস্তে আছে, ওটা দিয়ে পিঠটা ঘষে ঘষে চুলকাচ্ছে। বাহ, মানে তোমরা ভাববে না কোদাল দিয়ে মশা মারছে, ব্যাপারটা সেরকম না। হাতে ওটা আছে, ওটা দিয়ে একটু খুকড়ে নিচ্ছে, এই জাতীয় স্টাইলে, ঠিক আছে কাঞ্জিলাল? নেক্সট কৃষাণ বলছে, দেখো একটাই, ভালো করে খেয়াল করো, নিচে আবার তৃতীয় দৃশ্য আছে। তো দ্বিতীয় দৃশ্যের মধ্যে একজনই কথা বলছে, সেটা হচ্ছে কৃষক অর্থাৎ কৃষাণ, পুরুষটি। নারী কৃষাণী যেটা, সে কিন্তু কোনো কথা বলছে না, সে শুধু দেখছে। খেয়াল করো, এরকম হয় স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী যদি কিছু বলে আর স্ত্রী যদি এইরকম চুপ করে শোনে, শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে তাকিয়ে, এর অর্থ কিন্তু আলাদা। সম্ভবত খোঁজে আছে, বোম ব্লাস্ট হবে, এরকম সিচুয়েশান একটা আছে। তখন আবার কৃষক কী করবে? বুঝে শুনে ওকে বুঝে সুঝে বলবে, ঠিক আছে কোনো ব্যাপার না, হয়ে যাবে। কৃষাণ একটু দেখো বেশি, ওই তো ছেলে মানুষ না, স্বপ্ন দেখতে একটু ভালোবাসে, ঠিক আছে? তো কৃষাণ বলছে, এই আর কটা দিন বউ, বুঝলি? বউকে আবার নাম ধরে বলছে না, বউ, এই আর কটা দিন বউ, বুঝলি? তারপর কলে কষ্টে এই চৈতালির ফসলগুলো, চৈতালি মানে চৈত্র মাসের, চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলে হয়। মানে ফসলটি যখন কাটবো কিনা, মাচায় যখন তোলা হবে, তখন ফসল। আর কটা দিন কষ্ট, বুঝলি? কিছুদিনের মতো নিশ্চিন্তি। কি বলিস? হ্যাঁ, এটা বলে দিয়ে থমথমে ডট সাবধানে তাকালো। ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? হ্যাঁ, মুখখানে চাইয়ে শুধু দাঁড়াইয়ে আছিস, এমনি করে তাকিয়ে আছে। তো কি বলছে? মুখখানে চাইয়ে শুধু তাকিয়ে আছিস, কি ব্যাপারটা কি, দাঁড়িয়ে আছিস? ঈষৎ হেসে, তখন পুরুষটা বুঝে গেছে যে খচে গেছে, তো নিজে হাসে। ওরকম করে চাইস নে রে, সকালবেলায় কাজ পণ্ড করিস না বউ, মানে ঝগড়াঝাটি লাগিয়ে সকালবেলা আমার ঝামেলা করিস না, কাজ টাজ নষ্ট করিস না। পণ্ড মানে নষ্ট করা, এই কয়ে দিলাম। বউ দুলে ওঠে, বউটা একটু নড়লো বউটা, ঠিক আছে, কিন্তু আবার তাকিয়ে আছে অমনি করে। আবার কৃষাণ বলছে, শোন, এই চৈতালির ফসলটা মাচায় তুলবো, ঠিক আছে? না থাক, আর সেসব বলে কি হবে রে, মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন? তুই বলছে এখনো পর্যন্ত কিছু করতে পেরেছি?
এতদিন তো কত স্বপ্ন দেখেছি কিছু, দেখো একজন কৃষকের জীবনের কত ভয়ঙ্কর একটা দুর্দশার ছবি আমরা পেলাম। ও কতবার স্বপ্ন দেখেছে নিজের ফসল নিজে ঘরে তুলতে পারবো, এই স্বপ্নটা কে না দেখে। সেই কৃষক যখন এই কথাগুলো ভাবছে আর নিজেই বিড়বিড় করছে বউয়ের দিকে তাকিয়ে, বউ কিন্তু ট্যাপটপ করে তাকাচ্ছে, এর অর্থ যে তুই যেটা বলছিস সেটা ভুল বলছিস, যেটা সম্ভব না সেটা বলিস কেন। সঙ্গে সঙ্গে সে নিজেই এবার শুধরে নিচ্ছে, শুধরে নিয়ে কী বলছে, না থাক আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করবো বলে ঠিক করলাম, পারলাম কই, এখন তোরই দেখি আর কটা দিন একটু কষ্ট কর। পেছনে ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আবার কিছুটা ফিরলো, ফিরে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো। এবার কি বলছে দেখো, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠের ফিরে, মানে মাঠের থে বলতে থেকে, মাঠের ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না। মানে আমি যখন মাঠে কাজ করতে যাব, কাজ করে ফিরে এসে আমার ধরে যেন আর প্রাণ থাকে না, আমার শরীরে আর প্রাণ থাকে না, মানে এত পরিশ্রম হয়, তো তখন যেন একটু খেতে পাই, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে ফিরিস কেমন। তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি। মানে কৃষক যাবে গিয়ে কোথায়, মাঠে কৃষিকাজ করতে, আর বউকে পাঠাচ্ছে কোথায়, লাইনে দাঁড় করতে, কোথায়, ওই যে চাল কিনতে। তাই বলছি তুই একটু তাড়াতাড়ি ফিরিস, রান্নাবান্না করিস, কারণ ওখান থেকে এসে আমার আর শরীর চলে না, আমার একটু খিদে পায় খুব। ঠিক আছে, কি বলছে, তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে প্রথমে দাঁড়াতে পারিস না, মানে কি লাইনের একেবারে প্রথমে গিয়ে দাঁড়াতে পারিস না, কেষ্টর মার সঙ্গে সঙ্গে গিয়ে, সঙ্গে সঙ্গে বাইরে একটা গরু হামলে উঠলো। মানে কি বলতো, ওর যে গরুগুলো ছিল ওই গরুগুলোর মধ্যে একটা গরু কিন্তু একদম হুঙ্কার ছেড়েছে, ডাক ছেড়েছে। কৃষাণ তখন কি করলো, গরুকে লক্ষ্য করে বলে, আরে রও যাই, বলছে আরে হলো থামো তো যাচ্ছি, গরুটাকে বোঝাচ্ছে কৃষক। কি আশ্চর্য, মানে পশুর সাথে মানুষের যে কথোপকথন, আন্তরিকতার মিল যেন ওর ভাষায় যেন এ বুঝে আবার এ বলছে, তো ও যেন বুঝবে এখনই গরুটা। আশ্চর্য এই প্রেম, তাই না। কি বলছে, আরে রও যাই, মাঠে যাবার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছ এরই মধ্যে। সঙ্গে সঙ্গে ব্রাকেটে বলছে বউয়ের প্রতি, এবার ঘুরে বউয়ের দিকে তাকিয়ে আবার বলছে, তা ওই কথা বুঝলি তো, কেষ্টরমার সঙ্গে আগে ভাগে নে নাইনির একেবারে সে প্রথমে দাঁড়াবি। একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে, ফের অমনি করে তাকাচ্ছিস আমার মুখ পানে। এই তো ভালোবাসা, আর সেই যে ভালোবাসায় টানা পড়েন, সংসারের জ্বালা, আসলে তোমাদের কথাতেই আসছি, সংসারের টানা পড়েন, এখানে তো সম্পর্কের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায়, রাইট, অসৌন্দর্য বৃদ্ধি পায়। আর এখানে যে জায়গাটাকে দেখাতে চাইছেন লেখক, তা শুধুমাত্র মানুষের সম্পর্ক না, কোথাও এই দৃশ্যতে আমরা দেখলাম পশুর সাথেও একটা সুন্দর সম্পর্ক মানুষের তৈরি হয়েছে। কেবল নিজের খাবারের কথা ভাবছে না, মাঠে নিয়ে গেলে পশুটিও খেতে পারবে বাগানে যেতে গেলে, তাই পশুটার খাবারের প্রতিও সে চিন্তা করে বলছে যে আরে রও যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছ এরই মধ্যে। অদ্ভুত এই স্নেহ। যাই হোক, দ্বিতীয় দৃশ্য এইভাবে শেষ হলো, এবং দ্বিতীয় দৃশ্যতে আমরা দেখলাম একজন কৃষাণ এবং কৃষাণী, কিন্তু এখানে মূলত অ্যাক্টিভ ক্যারেক্টার হচ্ছে কৃষাণ। অ্যাক্টিভ ক্যারেক্টার কাকে বলে, প্রধান চরিত্র যারা কথোপকথনের মধ্যে যুক্ত হচ্ছে, আর তাদের কথার মধ্যে ভেসে উঠছে যাদের কথা, তাদেরকে কিন্তু প্রধান চরিত্র বলা যায় না, পার্শ্ব চরিত্র বলা যায় সেগুলোকে। কেমন, যদি বলা যায় দ্বিতীয় দৃশ্যে কয়জন চরিত্র আছে, মূলত একজন, কৃষাণ। নেক্সট আসি তৃতীয় দৃশ্য, এবার আবার আলোটা নিভে আবার নতুন করে পুনরায় আলোটা জ্বলবে, তাই বলছে দৃশ্যান্তর। দৃশ্যান্তরকে ভাঙলে কি হচ্ছে, অন্য দৃশ্য, মানে দৃশ্য পাল্টে গেল, তৃতীয় দৃশ্যতে আসলো। দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের ওপরে গিয়ে পড়ে, এবার অন্য একটা দৃশ্য শুরু হচ্ছে সেই স্টেজে। কি বলছে এবার, দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, মানে কলকারখানায় আওয়াজ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। উবু হয়ে মানে পটি করতে বসে, মোটামুটি ওই ধরনের মডেলে বসে আছে, ঠিক আছে। সতীশ কারখানার জনৈক শ্রমিক, মানে সেই কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ করে কে, সতীশ, আন্ডারলাইন করো সতীশ ক্যারেক্টার। কাক ডাকছে সকালবেলা, ঘরের ভেতর ঘুমোচ্ছে সতীশের বউ আর মেয়ে, বোঝা গেল, সতীশের বউকে পাবো এখানে, সতীশের মেয়েকে পাবো, আর সতীশকে পাবো। তাদের দেখা যাচ্ছে না, সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, সব বিড়ি স্পেশালিস্ট তো একেবারে, ঠিক আছে। তো বলছে সতীশ বারান্দার ওপর বসে আপন মনে কি করছে, বিড়ি টেনে চলেছে, খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর, সেই দৃশ্য ভাবো,
যে খালি গা, শরীর মজবুত, আর মাথার চুলটা উস্কো খুস্কো হাওয়াতে উঠছে যেন। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। এখন আমার চুল নাই, নাহলে আমিও ধরে এভাবে বসে থাকতাম, ঠিক আছে। তো একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে উঠল। কি বলছে এবার দেখো, নিজের মেয়ের দিকে তাকালো, মানে সতীশের মেয়ে, এবার মেয়ের নাম পাবো, বুঝলে? এইরকমই শাবনামের মতোই মেয়েটা হবে। সতীশ কি বলছে, আরে এ ফুলকি, আরে এ ফুলকি, ফুলকি উঠলি? বাপরে ঘুম, যে যেমনি মা তার তেমনি বেটি। তা তুমি আপাতত মায়ের অভিনয়টা করো, ফুলকির মা। বলছে কুম্ভকর্ণ বলে, আর বলে কাকে? সেই সাঁঝের বেলা শুয়েছিস বিছানায়, মানে সেই সন্ধ্যাবেলা শুয়েছিস, এখনো তো ওদের ঘুম ভাঙে না মা বেটির, কুম্ভকর্ণের ঘুম যেন। হাই ফুলকি উঠলি? একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, মানে কি বলতো, বাড়ির ওপারেই কিন্তু আরেকটা বাড়ি, সেখানে সহকর্মী আছে। সহকর্মী মানে একই রকমভাবে একই কারখানায় হয়তো কাজ করে, এমন একজন ব্যক্তিকে ডাকলো। ডেকে কি বলছে, আরে জুরন, জুরন উঠেছিস? জুরন কে হবে? জুরন কাঞ্জিলাল, কাঞ্জিলাল জুরন, হ্যাঁ ঠিক। বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে। আমরা যে সমাজে আছি সে সমাজে রে বলে একটি শব্দ আছে এবং বে বলে সম্বোধনসূচক শব্দ আছে। অনেক কাল আগে টে বলা হতো, মহিলারা বলতো, এখনও বলে অনেক জায়গায়, অনেক প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যায়। আবার রাধা কৃষ্ণর লীলা যদি চলে যাও তুমি, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে, সেখানে লো বলে একটা কথা আছে, লো, কোথায় চললি লো, লো, ঠিক আছে, বড়াই লো, তো লো প্রয়োগ হতো। এখন যাই হোক, এখানে একদম তাহলে বুঝতে পারছেন, ইনি একদম ওই ভাষার মধ্যে বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো কারচুপি করেননি। বলে না চুরি করে লেখা, চুরি করে লেখা কীভাবে হয়, যে বানিয়ে লেখা, আমি কেবল ভদ্র সমাজে ব্যবহৃত শব্দগুলোকেই রাখবো এবং সচরাচর মানুষেরা যেভাবে কথা বলে সেটা রাখবো না, এটা অন্যায় হবে। কারণ সাহিত্যকে কী বলা হয়? সমাজের আয়না, সমাজের দর্পণ। তো সমাজ যেমন তেমনই উঠাবে। এখন এটা তো শিক্ষিত পরিবারের কথা হচ্ছে না, এটা হচ্ছে কোথায় কর্মঠ মানুষের, একদম কর্মচারী বা একদম শ্রমিক পর্যায়ের মানুষের কথা। তো তারা পরস্পরের মধ্যে বে প্রসঙ্গ বা আনবেই, স্বাভাবিক ব্যাপার। তো এখানে ওই একদম নিখুঁতভাবে এই শব্দটাকে প্রয়োগ করেছেন লেখক। কি বলছে? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না তা কি যাচ্ছিস নাকি কাজে? সঙ্গে সঙ্গে জুরনকে ডেকে কি বলল সতীশ, তা কাজে যাচ্ছিস? জুরন বলছে, আরে হ্যাঁ রে, তুই কারখানায় যাচ্ছিস না? বলছে তুই কাজে যাচ্ছিস না? সতীশ বলছে, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়, কিন্তু এদিকে যে ভারী মুশকিলে পড়লাম। কেন মুশকিলটা সে কী হলো? কি বলছে জুরন, মানে একজন আরেকজনের পরে কথা বলছে, আর নামগুলো উচ্চারণ করছে না, টেক্সট দেখলে তোমরা বুঝতে পারবা। বলছে মুশকিলটা সে কী হলো? আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস। কাকে বলল? সতীশ জুরনকে। 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি বলতো? বলছে কি করে এই চাল ডালের উপায় করি ডেলি ডেলি বলতো? হ্যাঁ ঝামেলা, তোর তো একটা পেট কোনো মতো কেটে যায়, আমাদের প্রবলেম হচ্ছে। জুরন বলছে কেন রে, সে লাইনে দিচ্ছে না? বলছে কেন চাল দেওয়ার লাইনে দিচ্ছে না চাল? সতীশ বলছে, আরে দুত্তর নিকুচি করলো তো লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে, মানে ফিরেও আসতে হচ্ছে মাঝে মাঝে, শুধু হাতে মানে খালি হাতে ফিরেও আসতে হচ্ছে, অ্যাকচুয়ালি সবাই পাচ্ছে না। কাল সারাটা দিন দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। বলছে ফুলকি আর ফুলকির মা কালকে সারাদিন লাইনে দাঁড়িয়েছিল, তারপরে পায়নি বলেই কিন্তু তারা খালি হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে, বুঝলা, মিস্ত্রি, পাড়াতে কেউ মিস্ত্রি আছে, সেই মিস্ত্রির কাছ থেকে পোদেরেক চাল কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি, মানে পোদেরেক মানে 1.5 পোয়া চাল, কর্জ মানে ধার করে নিয়ে এসে পিত্তি রক্ষা করেছি। পিত্তি মানে পিত্তশয়, অর্থাৎ পেটকেই বোঝানো হচ্ছে, যে পেটকে রক্ষা করেছি, খিদেটা রক্ষা করেছি। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে, এ হচ্ছে খিদের আগুন। দ্বিতীয়বার আগুনের কথা আমরা বললাম, তাই না? এ হচ্ছে খিদের আগুন। ওর বলছে যে কি কালকে দেরেক চাল পেয়েছিলাম এবং তা তো কর্জ করে নিয়েছি, ধার করে নিয়েছি, এবং সেটা খেয়েছি কালকে রাত্রে, আজ সকালবেলা হতেই আবার খিদা পেয়ে গেছে, আগুন জ্বলছে পেটে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে?
যেমন হয়েছে শালা কোম্পানি, 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, শালা কি করতে ইচ্ছে করে বলতো? বলছে কোম্পানি থেকে রোজই চাল ডাল দেওয়ার কথা ছিল আমাদেরকে, কিন্তু ঘন্টা দিচ্ছে। কি করি বলতো আমরা এখন? আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু দিচ্ছে তো না। জুরন বলছে তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। তুই কি কোম্পানির উপর ভরসা করে আছিস, তাহলে হয়েছে কাজ। সতীশ বলছে কেন বলতো? এ তুই বলছিস কি কোম্পানির উপর ভরসা করবো না, দোকানের উপর ভরসা করবো না, সে গাঁটের পয়সায় ভরসা করবো না, তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। বলছে কাজকর্মে একদম ঘেন্না জমে গেছে, কার উপর ভরসা করবো বলতো আজকের দিনে? হঠাৎ উত্তেজিত হয়ে ওর মাথা গরম হয়ে গেলে, আলোচনা করতে হতে গরম হয়েছে মাথা। হ্যাঁ ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের, বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান তো এই ঘানি টানতে হবে কাজের। ফুঁসে ওঠে ওর বউ খিরি। তাহলে ওর বউয়ের নাম কে? খিরি। তো তোমার বউ খিরি এবার রেগে গেছে। খিরি কে হবে বলো? হ্যাঁ খিরি, তুমি খিরি। এবার খিরি তো রেগে গেছে, ঠিক আছে। খিরি এবার কি বলছে দেখো উত্তরে, ঠেলতে হবে তো তা মেয়ে মানুষ কি করবে শুনে? হ্যাঁ, নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পো চাল কর্জ করে, মানে নিজের হাতে করে তো নিয়ে আসলে ধার করে 1.5 পোয়া চাল, তার ভেতরে 1 পো চালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগাই কোত্থেকে বলো তো? পিণ্ডি মানে কি? মানুষ মরে গেলে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যে একটা নির্দিষ্ট সময় পরে তাকে পিণ্ডি দিতে হয়, মানে সবাই খাওয়ার সময় একটু করে উঠে ফেলে দেয়, ওইটা সমেত গিয়ে ফেলে আসতে হয়। ওটা হচ্ছে আত্মার নামে পিণ্ডি দেওয়া, ওটাকে পিণ্ডি খাওয়া বলে। তো তোমাকে তো কালকে রাত্রেবেলা নিজেই মানে 1.5 পোয়া নিয়ে আসলা চাল, তার মধ্যে 1 পোয়া তো নিজে ঠেসে নিলে। আর এই সকাল সকাল তোমার আবার পিণ্ডি গেলাবো কোথা থেকে আমি? কোথায় আছে খাবার? খামকা চেঁচাচ্ছ ভোরবেলা। বলছে খামকা তুমি চেঁচাচ্ছ ভোরবেলা? সতীশ বলছে ও খামকা চেঁচাচ্ছি দেখলি তুই? হ্যাঁ, তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে, মেজাজ চটে গেছে। হ্যাঁ কাঞ্জিলাল, এভাবে বলবো তুমি তোমার স্ত্রীকে? হ্যাঁ কাঞ্জিলাল বলছে তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। মানে তুই যদি মুখটা বেশি চলছে না, তোর সাজা ঠিকঠাক দিয়ে দেবো আমি একদিন। খিরি সঙ্গে সঙ্গে খচে গেছে এবার বেশি, উত্তেজিত হয়ে বলছে কি বাকি রেখেছ শুনে? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চৌড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, দেখে এসোকে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে? হ্যাঁ আমার পুরুষ মানুষটাকে দেখছি, আর ওই কেলোর মাকে দেখছি, কেলোর বাপকে দেখছি। সতীশের এবার খচে গেছে সতীশ। আর পুরুষ মানুষের এখানে রাগটা হয়, অন্য কোনো পুরুষ মানুষের বেশি মানে কি বলবো প্রশংসা করলে। সতীশ বলছে দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে বলতে বলতে 1 লাথি একবারে বিছানা, 1 লাথি মারো। লাথি মারলো। নেক্সট খিরি এবার আর্তনাদ করে উঠেছে, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে ওঠে, লে খিরিও কেঁদে উঠেছে, ফুলকিও কেঁদে উঠেছে, ফুলকিও কাঁদো কত কান্নাকাটি শুরু করতো তোমরা দুজনে। সতীশ এবার কি বলছে দেখো, সতীশ এতে আরও রেগে গেল। এই যে মা বেটি দুজন মিলে কাঁদতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কিন্তু কে রেগে উঠেছে? সতীশ আরও রেগে গেছে, বলছে তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাবো হারামজাদি। মা মেয়ের যতই বলছে গালি দিচ্ছে, ততই কিন্তু মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে, যা মর্গে যা। সতীশ কি বলছে, মর সবটি মর তোরা। ছিটের হাফ শার্ট, মানে ছিট কাপড় দিয়ে তৈরি করা একটা হাফ টি শার্ট ছিল হয়তো, সেটা কাঁধের উপর গামছা ফেলে, মানে সেটা শরীরে পড়লো, তারপরে কাঁধে একটা গামছা ফেললো, আর সতীশের বেগে প্রস্থান, মানে অত্যন্ত দ্রুত বেগে সতীশ বেরিয়ে চলে গেল। এই গেল তৃতীয় দৃশ্য। এখানে পেলাম সতীশের বউ খিরি আর তার কন্যা ফুলকি, ঠিক আছে। এবং আরও একটি চরিত্র পেয়েছি, সেটাকে তোমরা ইগনোর করে দিও না। কি সেটা? জুরন। এবার চতুর্থ দৃশ্য, মোট 5টা দৃশ্য আছে, মনে থাকে জানো? চতুর্থ দৃশ্য, নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয়। এবার দিনটা হচ্ছে না, আলো হচ্ছে, তো নীল আলোটা আরও কঠিনভাবে পড়ছে, মানে প্রকাশ্যে একটু কি পরিষ্কার হলো দিনটা। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়লো, মানে দৃশ্য পাল্টে গেল। মধ্যবিত্ত পরিবার। এবার যে দৃশ্যটা দেখাচ্ছে, যে পরিবারটা, প্রথম পরিবারটা কাকে দেখালো? কাদেরকে? একটা সবজি বিক্রেতার পরিবার। তারপরটা দেখালো একটি কৃষকের পরিবার, আরেকটা দেখালো মজুর, মানে ওই শ্রমিকের পরিবার, রাইট? ছবিগুলোকে বোঝার চেষ্টা করবা। এইবার যেটা দেখাচ্ছে সেটা মধ্যবিত্ত পরিবার, মানে মিডিল ক্লাস, মানে তোমার আমার মতো কাজ, মিডিল ক্লাস, মানে এটা স্বপ্নও দেখে
এবং স্বপ্ন ভেঙেছে বলে কান্নাকাটি করে পুনরায় ভাবতে থাকে ঠিক আছে কই বাত নেই, আরেকবার স্বপ্ন দেখে নিই হালকা করে। এই যে জীবন, এই হচ্ছে মধ্যবিত্তের জীবন। তো এরা স্বপ্ন দেখে, এরা উচ্চবিত্ত এবং উচ্চবিত্ত নয় কিন্তু উচ্চবিত্ত হওয়ার সম্ভাবনা দেখে এবং স্বপ্ন দেখে আর একই রকমভাবে মরা কান্না কাঁদতে কাঁদতে বাঁচে, সোজা কথা। ঠিক আছে, তো বলছে মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য মানে ঘরের ভেতরকার দৃশ্য। কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। ঘরের মধ্যে কে কে কথা বলছে? হরেকৃষ্ণবাবু আর স্ত্রী মনোরমা। তাহলে এ হচ্ছে হরেকৃষ্ণবাবু বিশাল, আর সানিয়া হচ্ছে গিয়ে মনোরমা। ঠিক আছে, হরেকৃষ্ণবাবু আর মনোরমা দুইজনের মধ্যে গল্প চলছে। দেখো গল্পটা কি বলছে। হরেকৃষ্ণ বলছে চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব, কি করি বলতো? আশ্চর্য, এদের সংসার এগোবার যে উপাদান, যে আগুনটা জ্বালানো দরকার, সে আগুন জ্বালানোর প্রধান উপাদান কয়লাটুকু নাই। কয়লা যদি বা চলে আসে তাহলে কি থাকবে না? চা নাই, জল নাই, চিনি নাই, কিছুই তো নাই। সরি, জল আছে, চাল নেই। ঠিক আছে, কিছুই তো নেই। মনোরমা দেখে বলছে দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো, বুঝলে? ভোঁদার কাছে শুনলুম আজ নাকি 2 সের করে দেবে, মানে বুঝলা 2 সের করে চাল দিবে নাকি রেশনে। ঠিক আছে, 2 সের মানে কি 2 কেজি। কি বলছে হরেকৃষ্ণ? এবার বলছে আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো, এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাওয়ার আশা নাই। মানে 12টা পর্যন্ত, 12টার সময় দোকান খুলবে, সেই লাইনে দাঁড়াতে হবে, তো 12টার পরে জিনিস পাবো, আর আমাকে 10টার মধ্যে অফিসে যেতে হবে তো। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, মহা মুশকিলে পড়া গেল দেখছি। আচমকা দিতে 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 দোকানি বলবে শেষ হয়ে গেল, যা চাল শেষ হয়ে গেল, যা মহা মুশকিলে পড়ে গেলাম, যা বন্ধ, আজকে আর দেওয়া হবে না, কালকে আসবি। মরে যাবো না খেতে পেয়ে। কী করি বলো তো? মনোরমা কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল গো, আহা অফিসাররা অনেক রকম সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের ধারণা। কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মানে অফিসে শুধু ওই উপর উপর বলেই। একটা রিয়ালিটি বলবো, যারা খুব বড় মাপের মানুষ তাদের জীবন কিন্তু খুব একটা সহজ হয় না। প্রত্যেকটা দিন যে তারা সমান সুবিধা পাচ্ছে তা নয়, কিন্তু মানুষের ধারণা হয়, সাধারণ মানুষের ধারণা হয় ওরা বোধহয় অনেক ভালো আছে, অনেক সুবিধাই আছে। এর ফলে তারা না তো সাধারণ মানুষের সাথে মিশতে পারে, আর নাই বা ওই উপর মহল থেকে তাদের কোনো সুযোগ সুবিধা আর দেয়। ফলে সাধারণ মানুষের মনে হয় যে এরা খুব ভালো আছে, বাট ওরাও ভেতরে ভেতরে আরও খারাপ আছে, হতে পারে এই জিনিসটা। তো এখানে এই যে বলছে, এখানে অফিসের এরা বাবু সাহেব, তো এদেরকে দেওয়ার কথা ছিল চাল ডাল সব অফিস থেকে। তাই মনোরমা বলছে কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল, হরেকৃষ্ণ বলছে থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একবারে ঘেন্না ধরিয়ে দিলে। কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? অফিস থেকে সকল বাবুদেরকে যে দেওয়া থোয়া হবে সেটার কি ব্যবস্থা হলো? বিরক্ত হয়ে হরেকৃষ্ণ এবার বলছে সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। এবার আসলে লাইনে এই যে যত অফিসের যে ম্যানেজাররা, তাদের কাছে হয়তো চাল আসছে সত্যি সত্যি, কিন্তু তারা কি করছে সেগুলো বাবুদেরকে দিচ্ছে না, অন্যান্য অফিসারদের মধ্যে দিচ্ছে না, তারা নিজেরা সেগুলো গোপতে দিচ্ছে, আর গোপনে সেগুলো চড়া দামে বিক্রি করছে। মানে এক হচ্ছে বাস্তবেই দুর্ভিক্ষ, 2 হচ্ছে কৃত্রিমভাবে দুর্ভিক্ষের একটা পরিস্থিতি তৈরি করা আছে, তৃতীয় ব্যাপার হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কম আছে অভাব আছে জিনিসটার বলে। বলছে ব্যবসা, খালি ব্যবসা গো, সব ক্ষেত্রে ব্যবসা চলছে জিনিসপত্র নিয়ে। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার সাহেবরা। সাহেব মানে বুঝলা, চামচেগিরি যারা করছে, ম্যানেজারের চামচেগিরি যারা করে তারাও এগুলো কিছু সুযোগ সুবিধাগুলো পায়। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। বলছে যাকে তুমি রক্ষক ভাবছো সেই তোমাকে ভক্ষণ করে ছাড়বে একদিন, তোমাকে খেয়ে ফেলবে একদিন। ভক্ষক, যে রক্ষক সেই ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছেঁচড়ের আড্ডা। দেখো এর ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে। কেন বলো তো? এই দৃশ্যতে যাদেরকে আমরা দেখলাম তারা একটু সাহেবী ঢঙে চলে, মধ্যবিত্ত পরিবারে। আর সেই ক্ষেত্রে কি দেখছিলাম? নোংরা শব্দ প্রয়োগ করলো, তাই না? অশ্লীল শব্দ। সাধারণত কোনো শব্দ অশ্লীল বা নোংরা নয়, তার প্রয়োগ বিধিটা খারাপ হতে পারে অথবা ভালো হতে পারে। ঠিক আছে, সমস্ত শব্দই কিন্তু ভালো, খারাপ বলতে হয় না। শব্দ কেন খারাপ হবে? শব্দের প্রয়োগটা খারাপ হতে পারে। ঠিক আছে,
কীভাবে বা কী ভেবে তুমি সেটাকে প্রয়োগ করছো সেটাই প্রধান। মনোরমা বলছে দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো, মানে সিভিক ভলেন্টিয়ার যারা সিভিক গার্ড তাদেরকে বলে কয়ে যদি কিছুটা চিনি টিনি একটু বেশি টেশি করে জোগাড় করতে পারো, দেখো একটু চেষ্টা করে। হরে কৃষ্ণ এবার চোখ বড় বড় করে বলছে কিন্তু চালের কী হবে, চিনি খেয়ে কি সময় কাটবে, চাল কই, চাল দেখি দাও টাকাটা ঘুরে আসি। মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? গমনোদ্যত, গমন যোগ উদ্যত, গমন মানে যাওয়ার, উদ্যত মানে প্রস্তুতি, গমনোদ্যত মানে ও চলে যাওয়ার উদ্যত হলো, ঠিক আছে। তাই বলছে মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? মনোরমা পেছন থেকে বলছে ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? বলছে যখন বেরিয়ে যাচ্ছে কি না হরে কৃষ্ণ, মনোরমা আবার পেছন থেকে ডেকে বলছে ওই যে তুমি ঠাকুরকে প্রণাম করে কই বেরোলে? প্রতিদিন তো প্রণাম করে বেরোয়, আজকে আবার। হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে বলল সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা ঠিক আছে। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বাবুর প্রস্থান। এই যে মানুষের মধ্যে একটা বিশ্বাসহীনতা, অনাস্থা, যে ঈশ্বরের কৃপায় আমরা ভালো আছি এটা মনে করে এসেছি এতদিন, বিশ্বাস উঠে যাচ্ছে যে সেই ঈশ্বর আদৌ আছে তো, আমরা প্রাণে বাঁচব তো, সেই ঈশ্বর সামলাবে তো। ফলে তার মধ্যে থেকে যে ওই বিশ্বাসের প্রতি একটা দৃঢ় বিশ্বাস ছিল, ঈশ্বরের প্রতি বিশ্বাসে একটা দৃঢ় বিশ্বাস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, অনাস্থা তৈরি হয়েছে, আশাহীনতা। কিন্তু তার স্ত্রী আছে, তাকে আশা দেখাচ্ছে। এখানে বললাম না, স্বপ্ন দেখা, স্বপ্নভঙ্গতা, আশা দেখা, আশাহীনতা, তারপরে পুনরায় বাঁচার একটা চেষ্টা। এই হলো মধ্যবিত্ত পরিবার। ড্রপ, থামলো, সঙ্গে সঙ্গে সে প্রণাম করলো, হলো। এবার পঞ্চম দৃশ্য, ফাইনাল দৃশ্য, এরপরে নাটক শেষ হয়ে যাবে। এবার আমরা দেখব সেই চালের দোকানদারকে, ঠিক আছে, সেইখানকার দৃশ্য, সেখানে সবাই লাইন দিচ্ছে। কি বলছে? দিবালোকে সব কিছু সমুজ্জ্বল। দিবালোক মানে হচ্ছে দিনের আলো, দিবা লোক, দিবা বলতে দিব্য অর্থাৎ দিন, আর আলোক অর্থাৎ আলো, দিনের আলো চারিদিকে হয়েছে, চারিদিক উজ্জ্বল একেবারে। ষাঁড়বন্দি, ষাঁড়বন্দি মানে লাইন দিয়ে ষাঁড়ভাবে দাঁড়িয়ে আছে। ষাঁড়বন্দি একটা কিউ স্টেজের, কিউ মনে হচ্ছে যেন বেশ গোল গোল করে ঘুরছে যেন চারদিকটা, একটা কিউ স্টেজ যেন চারদিকে, ঠিক আছে। মানে মানুষগুলো দাঁড়িয়েছে না, মাঝে মাঝে হয় না লম্বা লাইন যায় না, লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যায় অনেক সময়। ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে মিশেছে, হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা, মুখর পরিবেশ, চারিদিকে যে যত রকমের আলোচনা চলছে, সবাই সবার মধ্যে গল্প চলছে। হরে কৃষ্ণ হঠাৎ করে একজনের দিকে তাকিয়ে বলল উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠল কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলল, কি বলছে? যে সামনে একজন লোক ছিল দাঁড়িয়ে, সে এবার তারও সামনের দিকে একটি লোক দাঁড়িয়ে আছে, সেই লোকটার দিকে আঙুল তাকিয়ে বললো যে এই যে তুমি তো ওড়িয়া মানে উড়িষ্যা থেকে আসা মানুষ, তা তোমার প্রতি কথাটা বলছে হরে কৃষ্ণ বাবু, তো কথাটার উত্তরটা দাও। হরে কৃষ্ণ কী প্রশ্ন করেছিল? বলছে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, আমাদের এখানে আসছে নাকি উড়িষ্যা থেকে অনেক চাল, তাকে সেটা কি এসেছে? তা সেই চালগুলো আসলো কোথায়, মানে উঠলো কোথায়, থামলো কোথায়, রাখা হলো কোথায়? সঙ্গে সঙ্গে প্রথম পুরুষ, দেখো এর কোনো নাম বলা হলো না, প্রথম পুরুষ, এই যে মশাই, একে জিজ্ঞেস করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। তাহলে ওড়িয়া মানুষটাকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে তোদের দেশের চাল এখানে আসার কথা ছিল, এসেছে কি তো বল। ওড়িয়া বলছে কর কৌচি, ও নিজের ভাষায় বলছে, ও বলছে কি বলছো বুঝতে পারলাম না তো। লোকটা গোজো টোজা ছিল এমনটা মনে হচ্ছে না, ও আসলে নিজের ভাষায় কথা বলছে। প্রথম পুরুষ বলছে ও কোথাও বুঝিস না এখনো, আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বুড়ো বাবু না, এটা বড় বাবু হবে, বড় বাবু তাই জিজ্ঞেস করছেন চাল এসেছে না স্রেফ তাল মারলি, মানে আদৌ চাল এসেছে নাকি শুধু মিথ্যা মিথ্যা কথা রটিয়েছিস তোরা। হরে কৃষ্ণ বলছে না, তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন, মানে ও সাধারণ মানুষ, ও কী করে খবর রাখবে এগুলো বলুন। ওড়িয়া বলছে সে ম বলি পারিব না, বলছে সেটা আমি কিন্তু বলতে পারবো না, সে ম বলি পারিব না। ওড়িয়া এটা কথা বলে তখন প্রথম পুরুষ কি বলছে, বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, এমন বলে না, বলি পারিব না তো থাক দাঁড়িয়ে এখানে রোদ্দুরের মধ্যে, বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোখা মরতে এলি, বেশ তো নিজের এলাকায় থাকতে পারতিস উড়িষ্যায়, কেন মরতে আসলি আমাদের এখানে, হ্যাঁ। ওড়িয়া হাসতে শুরু করলো, চাউর তো পাওয়া যাইছে না বাবু, বলছে চাল তো পাওয়া যাচ্ছে না বাবু, বললো চাল তো পাচ্ছ সবাই, সমস্যা কোথায়? হরে কৃষ্ণ বলছে সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? হরে কৃষ্ণবাবু বলছে এত এত চাল যে আসছে বলছো, বা আমরা সবাই যে জানি যে চাল আসছে, তো এত চাল যাচ্ছেটা কোথায়?
সহসা দোকানের দরজা খোলে। এইবার একদম মেইন জায়গায় আমরা চলে এসেছি। দোকানটা খুলছে এবার। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, তেল টেল দিয়ে নাদুস নুদুস মোটা সোটা লোক একদম দলতে দলতে এসে দোকানটা খুললো। ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ, মানে ফতুয়া মানে ড্রেসটা যে পড়েছে কিনা এত দূর পর্যন্ত যে ভুঁড়িটা কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে, পুরো ফাঁকা ওর একদম ভুঁড়ি, ঠিক আছে, অর্ধেক ভুঁড়ি দেখাই যাচ্ছে। দোকানের সামনে প্রথমে তিনি কি করলেন, গঙ্গা জল ছিটাচ্ছে, মানে একদম পবিত্র করছে। হিন্দু মুসলিম কত লোক আসছে তার দোকানে, আগে পবিত্র করছে। দেখো ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি, ধুনুচি মানে বুঝলা ধূপকাঠি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়, মানে বুঝলা এই গণেশ ঠাকুর প্রণাম করলো। তারপরে দাঁড়িপাল্লা মানে বুঝলা যেটা তো ওই যে ওজন করে, হ্যাঁ তারাজু, ওইটাকে প্রণাম করলো। তারপরে কি বলছে, তারপর দোকানি তার গদিতে চেপে বসে, হা গদির মধ্যে বসলো। দরজায় পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরো নাই। দরজার পাল্লাতে একটা বিজ্ঞাপন লটকে দিল। কি লটকানো আছে সেখানে, খুচরো নাই, মানে যে যতটুকু নিবা ততটুকু খুচরো করে নিয়ে আসো, দিতে পারবো না খুচরা টুচরা। সঙ্গে সঙ্গে লাইনে সারা পড়ে যায়, মানে গোটা লাইনে অনেক মানুষ আছে যারা নোট নিয়ে এসছে, খুচরো নাই, খুচরো পয়সা নাই। ওদের মধ্যে চিৎকার চেঁচামেচি চলে গেল। সিভিক গার্ড ছিল ওখানে, সে ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে, সামনে থেকে একবার ঘুরে গেল। সিভিক গার্ড বলছে, এই সব টিকিট আছে তো, এই তোমাদের সবার কাছে টিকিট আছে তো একদম, হ্যাঁ নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছে, ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নাই, আগে টিকিট নিয়ে আসো। তারপরে টিকিট বলতে এখানে কোথাও যেন রেশন কার্ডেরকেই দেখানো হচ্ছে যে আমি টিকিটটা একবার দেখালাম একবারই পাবো, বারবার পাবো না আমি। হরে কৃষ্ণ বলছে, কশের করে দেবে মশাই, সিভিক গার্ডকে বলছে আজকে কত স্যার দিবে, মানে কত কেজি দিবে। সিভিক গার্ড বলছে, যখন দেবে তখন দেখতেই পাবেন, খুচরো পয়সার সঙ্গে রেখেছেন তো, দেখো দেমাক, আমার কাছে কিন্তু টাকা। প্রথম পুরুষ অন্য একজন সাইড থেকে বলছে, আমার কাছে কিন্তু টাকা আছে। সিভিক গার্ড বলছে, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না, মানে এখানে টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া যাবে না, ফটাফট কাজ হবে। চলবে না, আপনার কোন আইনে লেখা আছে মশাই, হ্যাঁ সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল, না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসলো। দেখো এবার এর মাতব্বরি শুরু। পুলিশ আছে তো পুলিশগিরি না দেখালে হয়, হাতে লাঠি আছে তো লাঠির প্রয়োগ না করলে হয়, হাতে তলোয়ার থাকলে মাঝে মাঝে তো মনে হয় কোপটা একটু মেরেই দেখি না, বন্দুক থাকলে তো ইচ্ছা হয় একটু গুলিটা করেই দেখি না। তো ওই হচ্ছে শাসকের শক্তি থাকলে শক্তির একটু প্রয়োগ করেই দেখি না, সে অপপ্রয়োগই হোক না কেন তাদের কিছু এসে যায় না। তো সে কী করলো, সঙ্গে সঙ্গে গিয়ে বো করে ঘুরে গিয়ে সিভিকটা কী করলো, একটা লোককে টেনে হিঁচড়ে লাইন থেকে বের করে দিল, গেল কথা। আচ্ছা কি বলছে এবার, সিভিক গার্ড বলছে, বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়েছে নবাব পুত্র মানে নবাবের পুত্র তুমি, হ্যাঁ রাজার পুত্র আছো তুমি। দ্বিতীয় পুরুষ এবার বলছে, যাকে বের করা হলো সেই বলছে, আরে আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তৃতীয় পুরুষ এবার 3 নম্বর জন পুরুষ বলছে, হ্যাঁ ও এইখানেই দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। সেকেন্ড পুরুষ বলছে, সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন, জুলুম মানে কি, আচ্ছা তো অত্যাচার দেখছি কি করি এখন বলুন তো। সিভিক গার্ড এখন বলছে, কি বলছে, কি করি এখন, কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে, কেন ছেড়েছিলেন লাইন, কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি। মানে হলো বোধহয় এসে টয়লেট করতে গেছিলো, যাই জন্য সে বলছে যে কি লাইন ছেড়ে গেছিলাম, তাও আবার বলতে হবে নাকি, সেটাও বলতে হবে, তা হবে না। কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না, কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল, এই খবরদার। সঙ্গে সঙ্গে কী বলছে, আগে থেকে সেরে আসতে কি কোনো কাজের জন্য সে গেছে, সেটাও কি বলতে হবে ওকে, যে কোনো কাজের জন্য হোক, ও গেছিলো লাইনে লোককে দাঁড় করিয়ে রেখে, সেটাও কি কৈফিয়ত দিতে হবে সিভিক ভলেন্টিয়ারকে, কেন দেবে, এই খবরদার বলে সিভিক গার্ড আবার একটা অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। মানে এর কথা হয়ে গেল, একে ছেড়ে দিল, এবার অন্যদিকে চলে গেল। অন্যদিকে গিয়েই ঝট করে দুস্থ মানে কি খুব অসহায় গরিব চেহারার, ঠিক আছে, একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে বসেছে, এক চর একদম গিয়ে একটা খুব দুস্থ সাধারণ মানুষ, একদম হ্যাংলা মানুষ, এক চর মেরে দিয়েছে একদম গালটাতে। কি ঘটনা এবার দেখো। সিভিক গার্ড বলছে, চালাকি পেয়েছ, লুটের মাল না, বারবার ঢুকছো ঢুকছো, মামার বাড়ির আবদার কি আর কি, কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। সিভিক কি বলছে, যে আমি তোমাকে পুলিশে দিচ্ছি, এখনই পুলিশ ডাকবো, বারবার তুমি ঢুকছো আর বেরোচ্ছ, মানে তুমি বারবার চাল নিচ্ছ, একজন মানুষ বারবার চাল নিয়ে ঢুকবে বাইরে হবে, এইটা হবে না। চতুর্থ পুরুষ মানে এই 4 নম্বর পুরুষটার গালে চট্টাপ মেরেছিল, তো চতুর্থ পুরুষ কাচুমাচু করে বলল, এ কি বলছেন আপনি,
লাইন ছেড়ে গেছি, আমি কি আশ্চর্য, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, লাইনটা একটু শুধু ভাঁজ হলো আর আমি আবার ওখানে দাঁড়িয়ে আছি, আমি তো লাইন ছেড়ে যাইনি কোথাও। সিভিক গার্ড বলছে চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিছু দেখতে পাইনি মনে করেছো না? তৃতীয় পুরুষ এবার সাইড থেকে বলছে, দেখো চতুর্থ পুরুষকে মেরেছে, চতুর্থ পুরুষের হয়ে কথা বলতে উঠছে এবার তৃতীয় পুরুষ। দেখো এখানে পুরুষের কথা বলা হচ্ছে, কোনো সাম্প্রদায়িক ধর্মীয় মানুষের কথা বলা হচ্ছে না। তৃতীয় পুরুষ এবার সাপোর্ট করছে, বলছে কেন বেচারিকে খামখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘণ্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, ছি ছি, এসব কি অত্যাচার। সিভিক গার্ড বলছে নিজের চোখকে আপনি মশাই আমায় বিশ্বাস করতে বলেন, মানে নিজের চোখ দিয়ে, তো আপনার চোখ দিয়ে আমি দেখবো? হ্যাঁ, আপনার চোখকে আমাকে বলছেন বিশ্বাস করতে, আমি আপনার চোখকে কেন বিশ্বাস করব? আমি আমার চোখকে বিশ্বাস করব। অদ্ভুত। হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। সঙ্গে সঙ্গে একটা মুসলমান ছিল দলের মধ্যে, মুসলমানটা কি বলছে জানো? ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? সঙ্গে সঙ্গে এবার কথা বলল, এবার জাত আসছে, জাত সম্প্রদায় আসছে। মুসলমান কি বলল? ওর কি দোষ আছে মশাই যে আপনি ওকে মেরে বসলেন? তৃতীয় পুরুষ বলছে ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, এইবারে দেখো মানুষ প্রতিবাদ করতে ভুলে না, যত শক্তিশালী শাসকই থাক না কেন, যদি মানুষের ন্যায় বিচারে বাধা পড়ে তো সেই মানুষ শাসকের সামনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং ন্যায্য কথা বলতে ভয় পায় না। সিভিক গার্ড বলছে মুখ সামলে কথা বলো বলছি, চুপ, মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, তৃতীয় পুরুষ কি বলছে, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? চতুর্থ পুরুষ বলছে, এতক্ষণে আবার মার খাওয়া লোকটা বলছে, আমি বাবা কিছুই জানি নে, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্যে। তৃতীয় পুরুষ সঙ্গে সঙ্গে বলছে, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যা মিথ্যা ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রস দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে, উনি দিলেন তাকে বের করে। হ্যাঁ, তাকে বের করে দিলেন মন মর্জি নাকি? সিভিক গার্ড এবার কি বলছে, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না, আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। বলছে আপনার যদি অত দরদ থাকে তো আপনি আপনার চালটা দিয়ে দেবেন ওকে। চতুর্থ পুরুষ বলছে সিভিক গার্ডকে, দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নেইনি, বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। 3জন মানুষ আমরা অনাহারে আছি 2 দিন থেকে, কিচ্ছু খাইনি। অনাহার মানে নেই আহার, 3 দিন ধরে কিছু খাইনি, 2 দিন ধরে কিছু খাইনি 3টি মানুষ, দাও না দয়া করে। সিভিক গার্ড কি বলছে, ও গা আমার একেবারে জল করে দিলে রে, যা যা ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে রেগে গেছে, এবার আহত হয়েছে ক্ষোভ, আমি চাল নেইনি, এই মানে চুপ। সঙ্গে সঙ্গে চতুর্থ পুরুষ যেটা ছিল যে ওর ঘাটটা একটু নেড়ে উঠল, ধরটা, তার শরীরটা যেন কাঁপছে। আমি নেইনি চাল, দেখুন মশাই আপনার সব, আমি চাল নেইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ এবার এতক্ষণে কথা বলল, ভদ্র মানুষ না, এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু এবার লিমিট ক্রস করে গেছে এই অশান্তি। সঙ্গে সঙ্গে বলছে, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা, তাই না? আহা, এই মধ্যবিত্ত মানুষ কি বললো, ঠিক আছে ঢুকতে দিচ্ছে না লাইনে তো যাও না, পিছনে গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে যাও না। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানে ওই চতুর্থ পুরুষের হয়ে তৃতীয় পুরুষ কিন্তু আবার কথা বলছে, কি বলছে, ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গিয়ে, মানে ততক্ষণে 500 লোক হয়ে গেছে লাইনে, আপনি আবার ওকে লাইনে দাঁড়াতে বলছেন পিছনে গিয়ে। হ্যাঁ, খুব দরদ তো আপনি ওর হয়ে 500 লোকের পেছনে দাঁড়ান আর আপনার জায়গাটা ওকে দিয়ে দেন, এত দরদ আছে তো। সিভিক গার্ড বলছে, ওই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ এবার বলছে, কেন উনি তো ঠিকই বলেছেন, সোজা কথা এবার বলছে, কেন উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড বলছে, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। চতুর্থ পুরুষ আবার বলছে অপমানিত হয়ে, আমি কুকুর নই, এই যে ভাগ ভাগ করলো কিনা, বলছে আমি কুকুর নই, সাবধান। তো আপনি কি মানুষ নাকি? কি অসভ্য কথা ভাবো।
সিভিকটা কি বলছে, সিভিক গার্ড কি বলছে, আপনি কি মানুষ নাকি? সঙ্গে সঙ্গে আর কোথায় যায় চতুর্থ পুরুষ যেটা ছিল, যাকে লাইন থেকে বের করে দিয়েছিল, আলবত জানোয়ার কাহাকা, বলছে আমি কি, আমাকে থেকে জানোয়ার মনে হচ্ছে, আমি জানোয়ার কথা কাটাচ্ছি? হ্যাঁ, সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়। সিভিক গার্ড কী করলো, লোকটাকে ঘুষি মারার জন্য উঠে এলো হাত। সিভিক গার্ড সাহস কত দেখো, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে নিয়েছে, একদম এবার ধরে ফেলেছে। হ্যাঁ, অন্যায়, জাপটে ধরে নিয়েছে লোকটা। এবার লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হলো, মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। পুলিশ পুলিশ করে নানা রকম চিৎকার শোনা যাচ্ছে, কেউ কেউ বলছে পুলিশ পুলিশ, কেউ বলছে মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে, একটা যুবক মানে অল্প বয়সী ছেলে এবার এগিয়ে আসলো হন্তদন্ত হয়ে, এসে বলল আগুন আগুন, চিৎকার করে উঠেছে। এই আসলো অ্যাকচুয়াল জায়গায়, আগুন আগুন বলে চিৎকার করে উঠেছে একটা যুবক। হঠাৎ গলমালটা থেমে গেল। প্রথম পুলিশ বলছে কোথায় আগুন? সিভিক গার্ড বলছে আগুন, আগুন কিসের? হরে কৃষ্ণ বলছে আগুন আবার কোথায়, মানে কোথায় বাবা এর মধ্যে, মানে এ আবার কোথায় আগুন লাগলো বাবা? যুবক বলছে হাত জোর করে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। ওফ, এ খিদের আগুন, পেটের আগুন, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে, মানে আমাদের সাথে লড়াই আসিয়েন না, আমাদের পেটে আগুন জ্বলছে খিদের। হরে কৃষ্ণ বলছে তবু ভালো, আমি ভাবলাম বলি, মানে দেখলা তো মধ্যবিত্ত শ্রেণী মানুষ, দল পাল্টাতে টাইম লাগে না, বাট এখানে সে তবু কিছু ভালো কাজ করেওছে, কিছু কথা বলেছে। কি বলছে যে কি, যাক তাও আমি ভাবলাম যে ঠিক আছে, বাঁচা গেল, পেটের আগুন মানা যায়, ঘরে আগুন লাগলে থাকবি কোথায় ভাই, ঠিক আছে। সিভিক গার্ড বলছে ওহ, খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। বলছে ও আচ্ছা, খুব তো বক্তৃতা দিচ্ছেন, আগুন আগুন, পেটের আগুন, তো একবার সামলান না দেখি তালটা, এই ঝামেলাটা একবার সামলে দেখান না দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান। এবার সিভিক গার্ড কী করলো, মারামারি হয়ে গেল, কুস্তাকুস্তি হয়ে গেল, আগুন আগুন চিৎকার হয়ে গেল। এবার ও একদম ফেঁচাতে ফেঁচাতে চলে গেল কোন দিকে, দোকানের দিকে এগোলো। ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। একজন মুসলমান, যে মুসলমানটা ছিল সে লুঙ্গি পরা ছিল, সে লুঙ্গি পরা মুসলমান ভাই চাল নিয়ে কিন্তু বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে বলছে, মুসলমান ভাই কী বলছে দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো দেখবেন। মুসলমানটা কি বলল দোকানদারকে, দোকানদার হিন্দু ছিল না, কি বলল যে আজকে চাল ঠিকঠাক পরিমাণে আছে তো মশাই, কেউ ফাঁকা যাবে না তো দেখবেন। কিন্তু দোকানি কিন্তু খোঁচে গেছে, কি বলছে দেখো, সে খোঁজে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। মানে আমার দোকানের সামনে সব যত সব একদম জাতপাতের সব এক হয়ে গেছে, গেল আমার ব্যবসাটা। আরে পঞ্চা, নতুন বস্তাটা নিয়ে আয় আর চালটা ঢাল। মানে ও কিন্তু রাগ উঠে গেছে, ওর এতগুলো জাত একসাথে আছে মানুষ, রাগ উঠে গেছে। ওড়িয়া থেকে যে লোকটা ছিল, উড়িষ্যা থেকে, ওড়িয়া লোকটা কি বলছে দেখো, কোঁচড়ে চাল বেঁধে, সে কোঁচড়ে চাল বেঁধে নিয়েছে, চাল বেঁধে সহাস্য মুখে, মানে হাসতে হাসতে বলছে, মুশকিলের কথা তো দাদা সেই হইল। এবার দোকানদারকে সে মুচকি করে, মানে বদমাসি আর কিছু না, আর ন্যায্য কথা বলতে ছাড়বো না, সে তোমার অসুবিধা হচ্ছে হোক সহ্য করতে। কি বলছে, সঙ্গে সঙ্গে বলছে যে কি, মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু অছি সেও চাল খাইব, আর যে মুসলমান অছি সেও চাল খাইব। মানে বুঝলা, যে হিন্দু আছি সেও ওই চাল খাবো, যে মুসলমান আছি সেও ওই চাল খাবো। সাহেব লোক খাউচি, গুঁড়া করে পাউরুটি বানাইয়ে রে খাউচি, সব্য চাউর খাইছি, মানে সবাই চাল খাচ্ছি, চালকে বলছে চাউর, ঠিক আছে, চাউর, চাউর খাচ্ছি বিভিন্ন সময়, কেউ পাউরুটির মতো করে খাচ্ছে, পাউরুটি বানিয়ে খাচ্ছে কিন্তু ওই চালটাই খাচ্ছে, আবার কেউ বড়লোক সাহেবরাও খাচ্ছে। এবে সব্য এক হইয়া গিলা, এবার কিন্তু দারুণ কথা বলেছে, মানে এইবারে এবে সব্য এক হই গিলা। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলবি কেমতি? বলছে তোমার আর ব্যবসা বাণিজ্য কেমন চলবে? চালের কথা আছে এখানে, চালের কথা সবার কথা, সবাই এই চাল নিতে আসবে, স্বাভাবিক কথা। দোকানে বলছে যা বাবা যা, কেটে পড়। সিভিক গার্ডের দিকে চেয়ে বলছে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। মানে বুঝলা,
ও লোকটাকে বলছে যা তো ভাগতো এখান থেকে, বেশি ভাগা করিস না। ওড়িয়া লোকটা কিন্তু দামি কথা বলেছে। এখন তো সব জাত এক হয়ে গেছে, তোমার একা শুধুমাত্র এই চাল গোটানোর উপায় নাই, সবাই আসো তোমার কাছে নিতে। সঙ্গে সঙ্গে সে কী বললো, সেই দোকানিটা কী বললো, যা তো ভাব তুই যা তো এখান থেকে, বলে যে সিভিকের দিকে তাকিয়ে বলছে দেখলি তো, হাতি যখন কাদাতে পড়ছে তখন কিনা একটা চামচিকাতো লাথি মারছে। এই হচ্ছে এখন বর্তমানে আমার দশা, নাহলে আমি এগুলাকে পাত্তাই দিতাম না। কি অবস্থা দাঁড়িয়েছে দেখো। সঙ্গে সঙ্গে ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাঁধছে, মানে বুঝলা চাল পেয়ে গেছে, লাইন থেকে বাইরে বেরিয়ে গিয়ে চালটা ঠিক করে বেঁধে নিচ্ছে। সঙ্গে সঙ্গে এর মধ্যে হঠাৎ কিউ থেকে, মানে ওই দল থেকে, ওই লাইন থেকে, কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ ওড়িয়াকে লক্ষ্য করে। হরেকৃষ্ণ বললেন, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে হে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ বলছে, না আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথাই, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। মানে বুঝলা, ওর ওই সোজা কথাটা, মানে খাওয়ারের ক্ষেত্রে না সব জাতি একই, তো আমরা আলাদা হলাম কোথায়, আমরা সব একই আছি। এখানে আসলে অসাম্প্রদায়িক মনোভাবের কথা বোঝানো হয়েছে। কোথাও যেন বলা হচ্ছে যে মানুষ সবাই একই আছে, অকারণে এগুলো দল ভাঙাভাঙি হয়েছে বা জাত বা সম্প্রদায় তৈরি করে মানুষে একটা অশান্তি তৈরি করা হয়েছে, আর কিছুই না। হরেকৃষ্ণ বলছে ঠিক, অতি ঠিক। এই যে তবে পেয়েছেন বাবা চাল। এবার চতুর্থ পুরুষকে দেখে মনে আছে যে চতুর্থ পুরুষকে দেখে হরেকৃষ্ণ বলেছিলেন যে অসুবিধা আছে, লাইনে দাঁড়াতে দিচ্ছে না, তো পিছনে গিয়ে লাইনে দাঁড়িয়ে যান না, হয়ে গেল। এই লোকটাকে এবার তাকিয়ে বলছে, তা বাবা চাল পেয়েছেন তো? চতুর্থ পুরুষ চালের পুটলি দেখিয়ে বলে, হ্যাঁ বাবা পেয়েছি। সৎ সুরে বলে, হ্যাঁ বাবা পেয়েছি। হরেকৃষ্ণ বলল, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি, মানে আমি অত সাত পাঁচ কিছু ভেবে বলিনি, আমি তোমাকে বললাম, মানে বলে দিলাম অশান্তি হচ্ছিলো তাই আমি বললাম যে যাও পেছনে গিয়ে দাঁড়িয়ে যাও। চতুর্থ পুরুষ বলল, না না আমি কিছু মনে করিনি। হরেকৃষ্ণ বলল, সমস্যা সববার। বলছে সমস্যা সবারই একই আছে। এই তো দেখো না, সামান্য 2 সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এই কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও? মানে এই চালের জন্য, সামান্য এই 2 কেজি 2 সের চালের জন্য এইরকম অপমান হবো রাস্তায় দাঁড়িয়ে, কেউ কি আমরা কখনো ভেবে দেখেছিলাম? ভাবিনি। তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, মানে আজকে আর কারো অহংকার করার মতো কিছু নাই। তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। মানে খুব কষ্ট পাচ্ছে, লজ্জা পাচ্ছে। চতুর্থ পুরুষটা আবার বলছে আন্তরিকতার সঙ্গে হরেকৃষ্ণ বাবুর হাত ধরে বলল, না না কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ এবার আসলো, যে তৃতীয় পুরুষ বারবার সাপোর্ট করেছিল, মনে পড়ছে চতুর্থ পুরুষকে, সে আসলো। আরে মনে করি বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলিমিশে থাকতে হবে, ব্যাস সোজা কথা, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে, একজনকে আরেকজনের পাশে গিয়ে দাঁড়াতে হবে, এইটাই তো জীবন। হরেকৃষ্ণ বলছে বিজ্ঞের মতো মাথা নেড়ে, মানে যেন কত পণ্ডিত, তাকে বলছে বিজ্ঞ পণ্ডিতের মতো মাথা নেড়ে, এই বোঝাটাই এখন দরকার। ঠিক বলেছো তুমি, এই বোঝাটাই আমাদের সবার বোঝা উচিত এখন। তৃতীয় পুরুষ আবার বলছে, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে ঘাড় নাড়তে নাড়তে হরেকৃষ্ণ, তৃতীয় আর চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান মানে চলে যাওয়া, 4 জনই চলে গেল নিজের নিজের রাস্তায়। ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে, মানে কি লাইনটা ধীরে ধীরে এগোচ্ছে, তো মনে হচ্ছে চলছে যেন লাইনটা, বুঝতে পারলা? একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, ড্রপ মানে থামলো, মানে লাইনটা শেষমেশ ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাচ্ছে, আলো কমে যাচ্ছে লাইনটার। তো বিষয়টা হলো এইখানে আমরা কোন কিসের আগুন দেখলাম তাহলে? মূলত খিদের অভাব, খিদের আগুন, যন্ত্রণার আগুন। পেটের খিদা যখন প্রচণ্ড পরিমাণে বাড়ে তখন মানুষ কি করে? কখনো কখনো হুঙ্কারও ছাড়ে, তো কখনো কখনো মানুষের পাশে গিয়েও দাঁড়ায়। ঐক্যবদ্ধতার মূল কারণ, মূল যদি বলা হয় ভিত, তাহলে একটা আগুন চাই। যে কোনো সংগ্রামের ভিতে দাঁড়িয়ে থাকে, একদম গোড়াতে দাঁড়িয়ে থাকে কোনো একটা আগুন। যদি তুমি স্বাধীনতার বিপ্লবের কথা ভাবো, যদি তুমি ক্ষুদিরাম থেকে শুরু করে আরও অন্যান্য এদের বিপ্লবীদের মৃত্যুর কথা দেখো, তাহলে দেখো এদের মধ্যে একটা আগুন ছিল, সেটা কি? পরাধীনতার যন্ত্রণার আগুন। তো কোনো একটা আগুন থাকে যে আগুনে ভস্ম হয়ে আরেকটা রূপ পাওয়া যায়। তো এই পরিস্থিতিটাই ছিল এমন একটা সমস্যার, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, বাঁচবে কী প্রকারে? সাধারণত মানুষের সবথেকে মূল চাওয়া পাওয়া কী আছে বেঁচে থাকার জন্য? অন্ন, বস্ত্র আর বাসস্থান। অন্ন মানে খাদ্য,
বস্ত্র মানে কাপড়, আর বাসস্থান মানে যেখানে থাকবে। এই তিনটি জিনিসে যদি কখনো খামতি তৈরি হয় তাহলে সেই আগুন, অন্তরের আগুন জ্বলে ওঠে। কার বিরুদ্ধে? শাসক শ্রেণীর বিরুদ্ধে। নিজেদের জীবনের প্রতি তাদের যেমন রাগ হয়, তেমনই রাগ হয় শাসকের বিরুদ্ধে, যেটা আমরা নুন কবিতায় পড়তে পেয়েছি, তাই না? কি ছিল নুন কবিতায়, মনে আছে? সামান্য, হ্যাঁ, তারা অল্পর মধ্যেই খুশি থাকতে চায়, কিন্তু তারপরেও যখন মাঝরাতে ঘরে ফিরে তারা ওই শুকনো ভাতে লবণ পর্যন্ত পায় না, সামান্য জিনিস সেটা যখন পায় না, তখন তাদের রাগ হয়। তখন মনে হয় যে এবার রাষ্ট্রের উচিত, শাসকের উচিত, সমাজের উচিত আমাদের শুকনো ভাতে সামান্য লবণের, নুনের ব্যবস্থা যেন করা হয়। এই দাবি তারা করেছিল। কোথাও এখানেও সেই দাবি আছে। সেই যুবকটা যখন আসলো সবার মধ্যে থেকে, জনৈক যুবক, জনৈক কাকে বলে? যার বিশেষ করে নাম দেওয়া হলো না, এ সকল মানুষের প্রতীক হয়ে আছে। সে এসে বলে, আগুন, আগুন, আমাদের পেটে আগুন জ্বলছে, আমাদেরকে বিরক্ত করিয়েন না। সমাজ, সভ্যতা এসব অনেক পরে, আগে বেঁচে থাকা, খেয়ে পরে বেঁচে থাকা। এই নিয়ে হচ্ছে আগুন নাটক বিজন ভট্টাচার্যের। 5টি দৃশ্য রয়েছে, কিন্তু নাটকে অঙ্ক হচ্ছে একটাই অঙ্ক, তাই একাঙ্ক নাটক বলা হয় এটাকে। এবং এই একাঙ্ক নাটকটির মধ্যে 5টি কি রয়েছে? দৃশ্য রয়েছে। আর 1943 সালের মন্বন্তরকে কেন্দ্র করে এই নাটকটা লেখা হয়েছে, এবং এই নাটক থেকে ভারতীয় গণনাট্যের কিন্তু পথ চলা শুরু হয়েছিল। গণনাট্য মানে কি? জনগণের জন্য যে নাটক হবে, কেবলমাত্র রাজা আর ওই প্রজা নিয়ে নাটক হচ্ছে, দেখানো হচ্ছে, এরকম ব্যাপার না। এমন নাটক যা সাধারণ মানুষের কথা বলে, জনগণের কথা বলে, তাই না? কি পেলাম আমরা এই নাটকে? সকল শ্রেণীর মানুষকে কোথাও পেলাম গিয়ে আমরা কেবলমাত্র ওই ব্যবসায়িক মানুষদের কথা বা সবজি বিক্রেতার কথা, তো আবার পেলাম আমরা কৃষক ঘরের পরিবারের কথা, তো আবার কোথাও পেলাম গিয়ে শ্রমিকের ঘরের কথা, তো আবার পেলাম গিয়ে পরে কোথায়? একদম মধ্যবিত্ত পরিবার। আর সকল শ্রেণীর মানুষকে এক জায়গায় রাস্তায়, পথে এনে দাঁড় করিয়ে দিয়েছেন কে? বিজন ভট্টাচার্য। না, বিজন ভট্টাচার্য দাঁড় করিয়েছেন যেখানে শাসক আর শাসিত এক হয়ে দাঁড়িয়ে আছে। শাসক যদি স্বর তোলে তো শাসিত মানুষও তার কলার ধরতে ছাড়বে না। কিল উঠেছিল, মনে আছে সিভিক? আর সে ওকে ধরে ফেলেছিল। মাঝখান থেকে এই দুজনের মধ্যে শান্তি, সাম্যকে প্রতিষ্ঠা করার জন্য একজন যুবক উঠে আসলো আর বলল, আগুন, আগুন, আমাদের পেটে আগুন ধরেছে, আমাদের জীবনে আগুন ধরেছে। এই আগুনকে কেউ জোর করে আটকাতে আসলে হাতে কি হবে? ফোসকা পড়ে যাবে জানো। তাই এই আগুন থেকে কেউ বাঁচতে পারবে না। যদি আমরা জ্বলি তাহলে সমাজও জ্বলবে। হরে কৃষ্ণবাবু কী বলেছিল? তাহলেও ঠিক আছে, পেটের আগুনটাও মানা যাবে, ওদিকে আগুন না লাগলেই হলো। কিন্তু কোথাও যেন এটার মাধ্যমে বিজন ভট্টাচার্য বলে দিতে চাইলেন যে এই আগুন পেটের আগুনের বাইরে আগুন লাগিয়ে দেয়। পেটের জন্যই তো মানুষের এত পরিশ্রম, তাই না? তো এত লড়াই, এত সংগ্রাম, এত ফাইট, সংঘর্ষ নিজের সাথে এবং অন্যের সাথে। তো সেখানেই যদি বাধা পড়ে যায় অন্য সংস্থানে, তাহলে তো মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ নাটক, যার নাম আগুন।